না স্যার। কেউ কি দেখতে পাচ্ছ না? না স্যার। না স্যার। না স্যার, কি দেখতে পাচ্ছি না। সে কি, আমি বোকার মতো কাজ করে যাচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না? এ আবার কি হলো? রুক যাও। স্যার হ্যাঁ এবার স্যার, এখন দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। ये क्या हुआ? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেকিন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলো তো কি লিখেছি পার্থ বোর্ডে? স্যার ধ্বনি, শ্রুতিগ্রাহ্য বাকযন্ত্র, ধ্বনি দৃশ্যগ্রাহ্য, সুন্দর লিখিত প্রাচীন আচ্ছা, বর্ণ। ঠিক আছে ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এইবার তাহলে আমাদের কিন্তু সংজ্ঞা বলা হয়ে গেল এবং সংজ্ঞার সঙ্গে কতগুলো বেসিক পয়েন্টও বলা হয়ে গেল। সংজ্ঞার সঙ্গে কতগুলো বেসিক পয়েন্ট বলা হয়ে গেছে। বর্ণ হতে গেলে তার একটা দৃশ্যগ্রাহ্য রূপ লাগবে, দৃশ্যগ্রাহ্য হতে হবে, সেটা রিটেন স্ক্রিপ্ট হবে, সেটা একটা চিহ্ন হতে পারে, তার একটা রূপ আছে, তার নির্দিষ্ট একটা চেহারা আছে, এবং আমরা বলেছি সুন্দর রূপ, সুন্দর রূপ, দৃশ্যগ্রাহ্য সুন্দর রূপ। সেই কারণে এগুলোকে আমরা চিহ্ন বলি। চিহ্ন বলার কারণ হচ্ছে এক একটা ভাষার এক এক রকম চিহ্ন থাকে। বাংলায় আমরা এরকম অ লিখি, হিন্দিতে এইরকম অ, সংস্কৃত ভাষায় এরকম অ, আবার তামিল ভাষায় এরকম অ, এরকম থাকতে পারে। আলাদা ভাষা, এগুলো সব একটা চিহ্ন। স্টেনোগ্রাফিতে আবার এরকম অ, ডট স্যার আপনি লিখছেন? লিখছি তো, দেখা যাচ্ছে না? না, এ আবার কি জ্বালায় পড়লাম রে বাবা। আমি তো পাচ্ছি না। স্যার দেখাচ্ছে নি। এ দেখাচ্ছে নি বললে তো মুশকিল হয়ে যাবে। দাঁড়াও, দাঁড়াও। স্যার আপনি যে নর্মাল বোর্ডটা ব্যবহার করেন, সে সাদাতে লেখেন, সেটা তো বেশি ভালো লাগে। নর্মালেই তো রয়েছি। না, এটা যেমন একটু গ্রিন বোর্ড। হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। ও তাহলে ওই আমি অনেক বড় করে দিয়েছিলাম, তখন হচ্ছে সমস্যা হচ্ছিল, বোর্ড যারা হচ্ছে, যাই হোক। আচ্ছা, তো এইগুলো, এই যে যা যা লিখেছি, এইগুলো হচ্ছে এক একটা চিহ্ন। এগুলো আর কিছু না, এর কোনো আলাদা বিশেষত্ব নেই, এগুলো সব চিহ্ন, সব হচ্ছে চিহ্ন এক একটা। এবার এই চিহ্নের মধ্যে দিয়ে আমরা ভাষায় পৌঁছে যাই। নেটওয়ার্কে বোধহয় সমস্যা আছে, বেঁধে বেঁধে যাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এই যে আমরা বলি স্বর, এই স্বর হচ্ছে আওয়াজ। আমরা বলি গলার স্বর, মানে গলার আওয়াজ। এই জন্য স্বরের লিখিত রূপ, সেই জন্য স্বরবর্ণ। বোঝা গেল কি গেল না? স্বরের লিখিত রূপ যখন সেটা হয়ে যাবে, তখন সেটা স্বরবর্ণ হয়ে গেল। এই স্বরবর্ণ বাংলায় 11টা রয়েছে। স্বরবর্ণ বাংলায় 11টা রয়েছে। লিখে দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 11টা রয়েছে। এইবার এই 11টার মধ্যে আমি ধরো বললাম অ, আ,
হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও লিখে ফেললাম। এইবারে কেসটা হচ্ছে এই 11টা হচ্ছে স্বরবর্ণ। এই 11টা স্বরবর্ণ আমরা সমানভাবে উচ্চারণ করতে পারি না। এই 11টা স্বরবর্ণ উচ্চারণ করতে কখনো কম স্বর লাগতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে বেশি স্বর লাগতে পারে। বেশি স্বর লাগতে পারে, কম স্বর লাগতে পারে, অর্থাৎ কম সময় লাগতে পারে, আবার বেশি সময় লাগতে পারে, হতে পারে এগুলো। 11টা স্বরবর্ণ, সব বর্ণগুলো তো আর সমান হতে পারে না, কোনোটা বেশি লাগতে পারে, কোনো কম লাগতে পারে। তাহলে এইরকম হচ্ছে অ কম সময় লাগছে, ই কম সময় লাগছে, হ্রস্ব ই। উ কম সময় লাগছে, তারপরে পড়ে রইল রি। এই চারটে স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে বলে শুদ্ধ ভাষায় এদেরকে হ্রস্ব স্বর বলে। হ্রস্ব স্বর বলে। এই হ্রস্ব কথার মানেই হচ্ছে কম। হ্রস্ব শব্দ কথাটার মানে হচ্ছে কম। আমরা উচ্চারণ করার সময় আমরা অনেকেই বলি হর্ষই, হর্ষই বলে কিছু হয় না, হর্ষই অ্যাকচুয়ালি তা না, কথাটা হচ্ছে হ্রস্ব ই। হ্রস্ব ই মানে এই ই উচ্চারণ করতে কম কম সময় লাগে, কম স্বর লাগে, কম শ্বাসবায়ু লাগে, সেই জন্য আমরা হ্রস্ব ই, কখনো এটা হর্ষই না, হ্রস্ব হয় রফলা দন্তে শয় বয়। কেন এর নাম হয়েছে হ্রস্ব ই? কারণ এই ই হচ্ছে লাইট সাউন্ড, লাইট সাউন্ড, এটা সময় কম লাগে। কিন্তু যখনই আমরা এটাকে ডিপ করে দেবো, অনেক লেন্দি করে দেবো, তখনই আমরা এর নাম দিয়ে দেবো দীর্ঘ ই, দীর্ঘ দীর্ঘ ই। একটা হ্রস্ব ই, একটা দীর্ঘ ই। প্রত্যেকটা নামের পেছনে তো কারণ আছে, এই হচ্ছে কারণ। কারো বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? না। ঠিক সেই রকম হ্রস্ব উ আর দীর্ঘ উ, তাহলে চারটে স্বরবর্ণ, চারটে স্বরবর্ণ আমরা পাচ্ছি হ্রস্ব স্বর, আর বাকি 7খানা পাচ্ছি দীর্ঘ স্বর। এদের মধ্যে কে কে রয়ে গেল? আ দীর্ঘ ই, দীর্ঘ উ, এ ওই, ও ও। 4 3 7, 7টা হচ্ছে দীর্ঘ স্বর, 4টে হচ্ছে হ্রস্ব স্বর। বুঝে গেল?
দীর্ঘস্বর। এইবার এটা কাজে লেগে যাবে আমাদের কোনো এক সময়, আমি যখন ব্যবহার করব। এই যে যেগুলো যেগুলো হ্রস্বস্বর, তাদের মাত্রা এক হয়, এক মাত্রা। এটা পরে হিসেব করব, আর শুধু জেনে রাখার জন্য বলে রাখলাম, এটাকে প্রমাণ করব পরে। দীর্ঘস্বর সংস্কৃত 2 হয়, 2 মাত্রা, 2 মাত্রা হয়। দীর্ঘস্বর টেনে উচ্চারণ করতে হয়, নোটেশন দিতে হয়, জোর দিতে হয়। দীর্ঘস্বর, হ্রস্বস্বর ছোট সুর, ছোট মানে কম সময়, তাই এক মাত্রা। সেই জন্য এদের মাত্রাটা আমি বলে রাখলাম। মাত্রা ব্যাপারটা কি সেটা পরে আসবে, কোথায় লাগে, কি ব্যবহার। সি টেটে খুব আসে এই মাত্রার ব্যাপারটা। আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের মধ্যে মাত্রা ব্যাপারটা দেয় না, কিন্তু সি টেটে খুব দেয়। আচ্ছা, এইবার হয়ে গেল এইটা। এটার পরে এবার আমরা চলে যাব এই যে এই 7খানা স্বরের মধ্যে আমরা একটা পাচ্ছি ওই, একটা পাচ্ছি ও, একটা পাচ্ছি ওই, একটা পাচ্ছি ও। এই ওই আর ও উচ্চারণ করার সময় আমরা দেখতে পাবো অ অথবা হ্রস্বইকার নিয়ে তৈরি হচ্ছে ওই। আবার কেউ কেউ বলবে স্যার না, ওই তো আমি তো এইভাবেও বলতে পারি, ও আর হ্রস্বই, তাহলে কি এটা হবে না? হ্যাঁ, দুটোই ঠিক। ওই ওটা কি? একটা হচ্ছে অ, একটা হচ্ছে উ, অথবা একটা হচ্ছে ও, একটা হচ্ছে উ, দুটোই ঠিক। অর্থাৎ দুটো স্বরবর্ণ নিয়ে একটা স্বরবর্ণ তৈরি, ইসলিয়ে এদেরকে ইংলিশে আমরা বলে থাকি ডিপথং, ডিপথং বলি। বাংলায় বলি আমরা যৌগিক স্বর। দুখানা যৌগিক স্বর আছে, দুখানা যৌগিক স্বর আছে। আবার আরো কেস আছে অনেকগুলো, যে দুটো যৌগিক স্বর আছে স্যার। যৌগিক স্বর তো আরো অনেক দেখতে পাই বাংলা ভাষায়। বাংলায় আরো অনেক যৌগিক স্বর আছে এরকম, যেগুলো পাশাপাশি বসেই, মানে দুটো স্বরবর্ণ পাশাপাশি বসলেই যদি যৌগিক স্বর হয়, তাহলে আমরা তো বলতে পারি যুক্তিতে, স্যার এ আর রস্যই, এই বইটা আমার। তাহলে এই হচ্ছে একটা শব্দ, এখানে তো এ ও স্বরবর্ণ, রস্যইকারটাও স্বরবর্ণ, তাহলে এটাকেও তো আমরা যৌগিক স্বর বলতে পারি, এটাও যৌগিক স্বর বলতে পারি। বলতে পারি কি পারি না? আমি যদি এবার বলি, তা এগুলো হতে পারে যেমন ওই যেমন যদি বলি নেই, নেই এর মধ্যে তো এই রয়েছে। যেমন যদি বলি যাই, তার মানে তো আর রস্যই রয়েছে। যদি এরকম যুক্তি খুঁজতে চাই, যদি এরকম যুক্তি খুঁজতে যাই, তাহলে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ওই দুটোকে বাদ দিয়ে আরো 25টা পাওয়া যেতে পারে খুঁজে। পরীক্ষায় এরকম ভাবে দেয় না, এটা হচ্ছে বাংলায়। এটা আমি বলে রাখলাম, এটা হচ্ছে অন্য অন্য জায়গা, অন্য পারপাস। যুক্তি তর্ক যদি এরকম হয়, ঝগড়াঝাটি এরকম হয়, যে দুটো স্বরবর্ণ মিলে যদি একটা স্বরবর্ণ হয়, একটা সাউন্ড হয়, তাহলে যখন আমরা বলছি যৌগিক স্বর, তাহলে এরকম সাউন্ড তো আমাদের আরো আছে, আছে তো। আমি যদি পিউ পিউ ডাকে পাপিয়া, তাহলে পিউ এখানে পাচ্ছি হ্রস্বইকার আর হ্রস্ব উকার, এরকম হতে পারে। আমি বলি নাই নাই ফেরার পথ নাই, তাহলে আ হ্রস্বই, পাশাপাশি দুটো স্বরধ্বনি আছে। যদি এরকম বিচার করতে চাই, তাহলে বাংলা ভাষায়
25টা যৌগিক স্বর আছে, কিন্তু কোনোদিন এই প্রশ্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসে না। কম্পিটিটিভ এক্সামে আসে শুধুমাত্র যৌগিক স্বর কটা আছে, তখন আমরা উত্তর কি দেবো? দুটো, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, এর বাইরে যাব না। এবার যখন যুক্তি তর্ক ঝগড়া বাঁধবে, ওইখানে জিতে যদি আসতে হয় তখন বলতে হবে এইভাবে 25টা। আমার কথা বোঝা গেল? কে বোঝেনি? কারো কোথাও সমস্যা আছে এইটুকু যতটুকু বললাম? না স্যার। স্যার, বলো। হ্যাঁ বলছিলাম, যদি যদি আওয়াজ হয় তাহলে পরে স্বর্ণই হবে, ব্যঞ্জনটাও তো স্বর। পার্থক্য কথা বোঝাই যাচ্ছে। আমি কোনো কথা বুঝতেই পারছি না, পর কেটে কেটে যাচ্ছে সব কথা। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যদি স্বরের অর্থ আওয়াজই হয় হ্যাঁ তাহলে স্বরের লিখিত রূপ তাহলে স্বরবর্ণই হবে কেন? ব্যঞ্জনটাও তো স্বর। হ্যাঁ, হতে পারে। তাহলে তো মানে মানে কি তাহলে ওটাকে স্বরবর্ণ বলা উচিত? হ্যাঁ সেটাই বলছি স্যার, তাহলে ওটাকে স্বরবর্ণ বলা উচিত। ব্যঞ্জনটাও তো স্বর। ইয়েস, ব্যঞ্জনটাও স্বর, তাহলে এটা ব্যঞ্জন স্বর, এই স্বর বর্ণর মধ্যে রাখা যায়, ওটা তো একটা সাউন্ড। হ্যাঁ স্যার কেসটা সেটাই হচ্ছে, বলছি। হ্যাঁ কেস আছে এর মধ্যে একটা। কেস হচ্ছে এই যে অ, এই যে আ, এই যে সাউন্ডটা বেরোচ্ছে গলা দিয়ে, এই গলা দিয়ে সাউন্ড বেরোবার সময় মুখের মধ্যে জিভ, মুখ গহ্বর, তার মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে, এই যন্ত্রপাতিগুলোর বিশেষ কোনো ভূমিকা নেই, শুধুমাত্র জিভের ভূমিকা ছাড়া। স্বরবর্ণের বেলাতে জিভের ভূমিকাটুকু ছাড়া, স্বরবর্ণের বেলাতে জিভের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বরবর্ণের যত ভাগ আছে, সমস্ত ভাগ জিভের অবস্থানের উপর নির্ভর করবে। ইয়াদ রাখনা, স্বরবর্ণের যত ভাগ আমরা আলোচনা করব সবগুলো শুধু জিভকে নিয়ে হবে। লেকিন ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনায় বসলে ऐसा नहीं होगा। সেখানে কণ্ঠ আসবে, তালু আসবে, মূর্ধা আসবে, দন্ত আসবে, ওষ্ঠ আসবে। অর্থকুমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার হয়ে যাচ্ছে। তার কারণ এই কারণেই ব্যঞ্জন বর্ণের নামটা আলাদাই। ওই ব্যঞ্জন বলে না, ব্যঞ্জন, ব্যঞ্জন কথার আসল মানে জানো? স্যার বলো। বলছি স্যার নাকও তো আসবে। চুপ করো, চুপ করো। ব্যঞ্জন কথার মানে জানো? সেটাকে বলো, এমনি নর্মাল মানে। স্যার ব্যঞ্জন মানে একটা মানে এই বাজনা টাইপের হয়, সেটা কি? বাজনা টাইপের হয় তাই? আহ উম, বাজনা, স্যার অথবা পদ, কোনো পদ বা ব্যঞ্জনও বলা হয় খাবার সময়, কোনো পদ বা ব্যঞ্জন এরকম ধরনের বলে। ব্যঞ্জন হচ্ছে একটা বিশেষ্য পদ। যাকে আমি চুপ করতে বলেছি একটু, তাকে চুপ করতে বলার কারণ আছে। আচ্ছা, ব্যঞ্জন হচ্ছে বিশেষ্য পদ। এর
এর আসল মানে হচ্ছে, এর আসল মানে রান্না করা, এর আসল মানে তরকারি, এর আসল মানে ভাত, তার সঙ্গে তরকারি। ব্যঞ্জন কি কি আছে আজকের? অতীতে সাধু ভাষায় ব্যঞ্জন শব্দটি বাড়িতে তৈরি করা রান্নার বিশেষ পদ হিসেবে ব্যবহার করা হতো। তা সেইটা যখন আমার বর্ণের সঙ্গে নাম যোগ হয়ে গেছে, তো ফির ইসকে পিছে তো কুছ কারণ জরুর হোগা। এবার বুঝে দেখো, তরকারি হোক বা খাবারের সামগ্রী, তাতে পাঁচমিশালি থাকে কি থাকে না? নানা উপাদান থাকে কি থাকে না? হ্যাঁ স্যার, থাকে। ইসলিয়ে ব্যঞ্জন বর্ণের নাম ব্যঞ্জন বর্ণ হওয়ার পেছনে একা কেউ দায়ী নয়, অনেকে দায়ী। এই অনেকে দায়ী বলেই এ ব্যঞ্জন। ব্যঞ্জন মানে রকমারি, নানা রকম। সেই কারণে ওই রান্না করা তরকারিকে আমরা ব্যঞ্জন বলি। ওখানে নুন আছে, তেল আছে, লঙ্কা আছে, হলুদ আছে, মশলা আছে, সবজি আছে, এই সবকিছু উপাদান নিয়ে তবেই হলো ব্যঞ্জন। তেমনি তেমনি আমার এই যে ব্যঞ্জন বর্ণ যাদেরকে বলি, ক, খ, গ, ঘ, ঙ, এই যাদেরকে বলি, তাদেরকে বলতে গেলে গলা কণ্ঠ লাগবে, দাঁত লাগবে, ঠোঁট লাগবে, তালু লাগবে, মূর্ধা লাগবে। এইবার ও বললো স্যার নাকও তো লাগবে, ওই জন্য ওকে বলেছি চুপ করতে। এবার ওর এই নাকটাকে সমর্থন করছি। এবার কেন? এইখানে নাক মুখ্য ভূমিকায় নেই। বাকযন্ত্রের 5টা উপাদান প্রধান ভূমিকা পালন করে। বাকযন্ত্রের 5টা যন্ত্র, 5টা অর্গান ভীষণভাবে একটা মেইন রোল পালন করে। একটা হচ্ছে তার কণ্ঠ, একটা তালু, একটা মূর্ধা, একটা দন্ত, একটা ওষ্ঠ। এই এই 5টা বাকযন্ত্রকে স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়, তাই এরা স্পর্শ বর্ণ। এবার এদেরকে স্পর্শ করার পর নাকের একটা স্পেশাল ভূমিকা আছে। এই যাকে চুপ করতে বলেছিলাম, সে শুনতে পাচ্ছ আমার কথা? মিস্টার সোহম কুমার হ্যাঁ মনে স্যার, হয়। বুঝতে পারছো যে কেন চুপ হ্যাঁ করতে স্যার। বলেছিলাম? যে নাকের ভূমিকাটা এখানে হচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স। সিনেমায় দেখতে পাই না, পুরো 2.5 ঘন্টার সিনেমায় ওই হিরোটাকে শুধু একবার মাত্র দেখিয়েছে। এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় স্পেশাল অ্যাপিয়ারেন্স। এটাকে বলে স্পেশাল অ্যাপিয়ারেন্স। তাহলে ওই এই যে উ, ইও, ন, ন, ম, এই যে 5টা, এই 5টা কিন্তু প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে তোমার কণ্ঠ লাগে, মূর্ধা লাগবে, তালু লাগবে, দন্ত লাগবে, ওষ্ঠ লাগবে। আর এর সঙ্গে স্পেশাল অ্যাপিয়ারেন্স কার থাকবে? নাক। নাক। ওই জন্য নাকের কথাটা আমি সবার আগে বলি নি, আসল যাদেরকে লাগবে তাদের কথা আগে বলেছি। আর ব্যঞ্জন নামটা কেন হলো? এই যে বাকযন্ত্রগুলোর সাহায্যে ওই ধ্বনিটা তৈরি হয়েছে, এই যে পাঁচমিশালি সাউন্ড, এই যে 5টা বাকযন্ত্র একসঙ্গে কাজ করছে, এই জন্যই ও ব্যঞ্জন। পার্থ বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার, কনসেপ্ট ক্লিয়ার। আমি ওই জন্যই ভাবছিলাম যে মানে শুধুমাত্র স্বর বললে তাহলে স্বরবর্ণই হবে কেন, মানে ব্যঞ্জনটা তো তার মধ্যে আছে, ব্যঞ্জন একটা স্বর। তাহলে ব্যঞ্জনের নাম ব্যঞ্জন হলো কেন? স্বরবর্ণই তো রাখা যেত, কি তাই তো? হ্যাঁ স্যার, যেহেতু স্বর মানে যদি আওয়াজ হয়। আওয়াজ হয়, ঠিক তাই। মিজানুর কেসটা বোঝা যাচ্ছে তো? ও প্রশ্ন করলো বলে এতগুলো কথা বলতে হলো। হ্যাঁ স্যার, এটা আমারও প্রশ্ন ছিল স্যার, যে মেয়েরা স্বরবর্ণ নামটা কেন হলো এবং হ্যাঁ স্যার। আর
স্বরবর্ণর বেলাতে যখন আমরা স্বরবর্ণগুলো উচ্চারণ করছি, প্র্যাকটিক্যালি ফিল করো যে আমরা যখন বলছি, দেখো আমি বলছি অ, জাস্ট মুখটাকে হা করতে হচ্ছে আর গলা দিয়ে ওপেনলি সাউন্ডটা বেরিয়ে আসছে। অ আই, জাস্ট সাউন্ড, একবারে বেরোচ্ছে সাউন্ড গুলো। কিন্তু তুমি ক থেকে একেবারে হ পর্যন্ত বলতে গিয়ে আমাদের মুখের মধ্যে সমস্ত যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ হচ্ছে, সেই কারণে স্বর একেবারে আলাদা, ব্যঞ্জন একেবারে আলাদা। যাক সে কথা। এবার আমাদের একটা কেস আছে। কেস হচ্ছে আমরা হ্রস্বস্বর বলে দিয়েছি, দীর্ঘস্বর বলে দিয়েছি, আর যৌগিক স্বর বলে দিয়েছি, এগুলো বলে দিয়েছি। এইবার এর মধ্যে এই যে 11টা স্বরধ্বনি আছে, এই 11টা স্বরধ্বনির মধ্যেও একটা কেস আছে। কেস হচ্ছে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, আর ও। তিনটে 6টা লিখলাম। আবার তো 6টা লিখলাম। অ, আ, ই, উ, এ, ও, এই 6খানা লিখলাম। এইগুলো, এই স্বরগুলোকে কোনোদিন ভাঙা যায় না, ভাঙা যায় না। এরা বাংলা ভাষায় মৌলিক স্বর বা শুদ্ধ স্বর নামে পরিচিত। মৌলিক স্বর বা শুদ্ধ স্বর নামে পরিচিত। মৌলিক স্বর বা শুদ্ধ স্বর নামে পরিচিত। লেকিন, আমাদের লেকিন আছে, কিছু কিছু শব্দ আছে আমরা লিখি, লেখার সময় মেলা, আমরা লিখি খেলা, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোদিন এরকম ভাবে উচ্চারণ করেনি। আমরা লিখে ফেলেছি মেলা, উচ্চারণ করি ময়জা ফলায় আকার, লয় আকার। আমরা লিখলাম খেলা হবে, লেকিন উচ্চারণ করি খেলা হবে। আমরা লিখি কেমন আছো, উচ্চারণটা করি কেমন আছো। অর্থাৎ আমি লিখছি একরকম, উচ্চারণ করছি আর এক রকম। অন্য কেস। লেখার সময় লিখছি এ, উচ্চারণ করার সময় করছি অয়জফলায় আকার এ, আবার এ নামে কোনো ধ্বনিও নেই, বর্ণও নেই। তো ফির क्या हुआ? তো बहुत मुश्किल की बात। আবার লিখছি দেখা হবে, সব লিখছি দেখা হবে, সব বলছি। লেখার সময় লিখছি দেখা হবে, বলার সময় বলছি দেখা হবে। একই শব্দ লেখার বেলায় একরকম, উচ্চারণ করার বেলায় আর এক রকম। এটা আবার কি হলো কেস? তাহলে কথা বলার সময় আরো একটা ধ্বনি আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, যার কোনো লিখিত বর্ণ রূপ নেই, সেটাও মৌলিক স্বর।
इसलिए इसलिए মৌলিক স্বরের সংখ্যা 6খানা নয় 7খানা। অ আ ই উ এ ও এ। সেজন্য আমি এখানে লিখিনি মৌলিক স্বরের সংখ্যা কটা? 7টা। মৌলিক স্বরের সংখ্যা কটা? 7টা। 7টা হচ্ছে মৌলিক স্বর। 7টা হচ্ছে মৌলিক স্বর। 7টা হচ্ছে মৌলিক স্বর। বুঝতে এই পর্যন্ত কারো কোনো সমস্যা হচ্ছে আমার কথা? টিনা মণ্ডল, হ্যাঁ স্যার, শরীর ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, মোটামুটি। জগদীশ, মিস্টার জগদীশ কুমার, হ্যাঁ স্যার। বুঝতে কোথাও সমস্যা হচ্ছে? স্যার স্যার বলছি মৌলিক স্বরের যেটা এবার বললেন এটা বলেন তো একবার। যে সমস্ত স্বরগুলোকে কখনো বিভাজন করা যায় না, ভাগ করাই যায় না, যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, এমনিতেই বেরোয় গলা থেকে, এগুলো হলো মৌলিক স্বর। এই মৌলিক স্বরের সংখ্যা হচ্ছে 7খানা। একটা অ, একটা আ, একটা ই, একটা উ, একটা এ, একটা ও, আর একটা হচ্ছে এ। এটার কোনো লিখিত রূপ নেই। এটা শুধুমাত্র উচ্চারণের সময় ধরা পড়ে। লেখার বেলায় তো লিখতেই পারি, কিন্তু উচ্চারণের মাধ্যমে ধরা পড়ে বেশি। সেজন্য এও হলো মৌলিক স্বরের মধ্যে একটি স্বর। সব মিলিয়ে মৌলিক স্বরের সংখ্যা হচ্ছে 7খানা। মৌলিক স্বরের অন্য নাম হচ্ছে শুদ্ধ স্বর। মৌলিক স্বরের অন্য নাম হচ্ছে শুদ্ধ স্বর। বাংলা স্বরবর্ণে শুদ্ধ স্বরের সংখ্যা 7টা। বাংলায় স্বরবর্ণের সংখ্যা 11টা। বাংলায় হ্রস্বস্বরের সংখ্যা 4টে। বাংলায় দীর্ঘস্বরের সংখ্যা 7টা। বাংলায় যৌগিক স্বরের সংখ্যা 2টো। যদি কোথাও ঝগড়া লাগে, তর্ক শুরু হয়, মারামারি শুরু হয়, তখন যৌগিক স্বরের সংখ্যা 25টাও আসতে পারে। মিজানুর কি হয়েছে? হ্যাঁ স্যার, মানে আমরা তো মানে এতদিনে জানলাম যে 11টা স্বর বর্ণ। সেক্ষেত্রে হ্যাঁ। স্যার মানে এই যে বাজার চলতি সমস্ত বইগুলো, মানে স্যার যেগুলো আমরা ছোটবেলাতে পড়েছি, তো সেই বইগুলোতে তাহলে তো স্যার মানে ওইটাতে স্যার এইটাকে রাখে কেন? বা ছোটবেলা কোনটাকে? থেকে কেন শেখানো হয়নি যে 11টাই স্বরবর্ণ? সে এটা তার স্যার বাদ দিচ্ছি দি। স্যার আহ, স্যার বলছি রি এর পর যে লি হয় ওটা কি হবে নি? ওটা তো হবেই নি, ওটা পুরো বাদ দিয়ে দেওয়া। ওটার কথা আমি উচ্চারণও করিনি। যার অস্তিত্বই নেই তাকে হিসেবে রাখে কেন? সংসারে যাকে কোনো কাজেই লাগে না, যার কোনো প্রয়োগ নেই, যার কোনো ব্যবহার নেই, তাকে শুধু সংখ্যায় বাড়াবার জন্য বইয়ের মধ্যে রাখবো? যার ভাষায় কোনো প্রয়োগ নেই, আমার ল অলরেডি আছে ব্যঞ্জন বর্ণে, যদি ধরেও নি লিটাকে আমার দরকার, তো কোন জায়গায় লাগাবো সেই লিটাকে? হ্যাঁ, তো ব্যবহারটা তো থাকতে হবে। আমাদের তো একসময় লেজ ছিল। এই যে আমরা যে কজন এখানে আছি, আমরা প্রত্যেকেই হনুমান এক একটা, আমি নিজেও, আমরা সবাই, আমাদের লেজ ছিল। এখন লেজ ছিল
তো সেই নিয়ে গর্ব করা বা লজ্জা করা বা কিছু ভাবার তো এখন আর প্রশ্ন নেই, কারণ এখন তার প্রয়োজনই নেই। যার প্রয়োজন নেই, যার ব্যবহার নেই, যার প্রয়োগ নেই, সেটা দেখো শরীরের সঙ্গেও নেই। শরীর তাকে বাদ দিয়ে দিয়েছে। শরীর যদি বাদ দিয়ে দেয়, তো আমরা এই লেখার মধ্যে দিয়ে, বইয়ের মধ্যে দিয়ে বাদ দেইনি কেন এখনো, সেটা নিয়ে তো বড় বড় পণ্ডিতরা ভাববেন। আমার কথা আমি বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। এবার ছোটবেলা থেকে শেখানো হয়নি কেন, এখন এই জবাবটা কে দেবে? কে দেবে এটা? এখানে এই প্রশ্নটাই বা কার কাছে গিয়ে করবে? এখন এই প্রশ্ন করারও লোক নেই, উত্তর দেওয়ারও লোক নেই। সেই জন্য থাকুক, আমরা বড়বেলায় সঠিকটা শিখে নিই। অন্তত আমরা যেখানে কাজ করতে যাব, আমরা যে সমস্ত বাচ্চাদের পড়াবো, সেই বাচ্চারা যেন বড় হয়ে আর কাউকে প্রশ্ন করতে না পারে যে আমাদের টিচাররা কেন ঠিকঠাক শেখায়নি। যেমন তোমরা আমাকে প্রশ্ন করছো, এই প্রশ্ন যেন তোমাদের ছেলে মেয়েরা অন্য টিচারদের প্রশ্ন করতে না পারে। ওই জন্য আমরা ঠিক করে শিখে ওদেরকে একটু শিখিয়ে দেবো, ব্যাস, ঝামেলা মিটে গেল। অত প্রশ্ন কড়াকড়ির মধ্যেও নেই, ঝামেলার মধ্যেও নেই। জগদীশ, কেসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কেসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘরাই, বুঝতে কোথাও অসুবিধা আছে? না স্যার। মৌমিতা জানা, বুঝতে কোথাও সমস্যা? না স্যার। আচ্ছা, এইবারে স্বরবর্ণের আরো একটা ভূমিকা আছে। আমরা যৌগিক স্বর বললাম, যৌগিক স্বরে যে 25টার সংখ্যা বলেছি না, এই 25টা সংখ্যার কথা কিন্তু কোনো বইতে নেই। আমি কোনো বই থেকে পেয়েছি? আমি যে তোমাদের বললাম, আমি কি কোনো বই থেকে পেয়েছি? হ্যাঁ, আমি বই থেকে পেয়েছি, কিন্তু তোমরা কোনো বইতে পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে, এইগুলো হচ্ছে সেফ সাইড। কোন বইতে আছে এই 25টা যৌগিক স্বর? বইতে তো আছেই। তো সাধারণ বইগুলোতে এরকম লেখা থাকে না। অনেকেই একদম এরও তর্ক করতে শুরু করে দেয়, কেন যৌগিক স্বর দুটোই কেন হতে যাবে? পাশাপাশি দুটো স্বর থাকলে যদি যৌগিক স্বর হয়, তাহলে বাংলা ভাষায় তো এরকম যৌগিক স্বর আরো আছে। তখন আর কি করা যায়? তখন সেই তর্ক যদি থামাতে হয়, তখন বলতে হবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বা তুমি ঠিকই বলেছ, বাংলা ভাষায় এরকম যৌগিক স্বরের সংখ্যা 25টা আছে। হ্যাঁ, 25টা? হ্যাঁ, এরকম আছে। কোন বইতে আছে? বলবে ওই আছে, উচ্চতর বাংলা ব্যাকরণ বই বলে একটা ব্যাকরণ আছে, সেই বইতে আছে। বামনদেব চক্রবর্তীর একটা বই আছে, সেই বইটা ঘাটাঘাটি করলে, খুঁটিয়ে পড়লে সেইখানে পাওয়া যেতে পারে। এমনি প্রধানত যৌগিক স্বরের সংখ্যা প্রধানত দুটো, ঐকার আর ঔকার। পরীক্ষায় কিন্তু এই দুটো যৌগিক স্বরের কথাই বলা থাকবে। ভুলেও যেন কেউ 25টার কথা উল্লেখ করবে না। আমাদের শ্যামল স্যার বলে দিয়েছে 25টা। এই 25টা বলার কারণ কিন্তু আমার অন্য জায়গায়, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার আমি এগিয়ে যাই। নেক্সট, उसके बाद এইবার স্বরের মধ্যে দূরের কাউকে যদি আমরা ডাকি, কাছাকাছি যারা থাকে তো ঠিকই আছে, পার্থ ক্লাস থেকে অফ হয়ে গেল, বুঝতে পারলাম, আবার নেটওয়ার্কের সমস্যা বোধহয়। তো হ্যাঁ স্যার, ওর নেটওয়ার্কে প্রচুর সমস্যা। কোথায় থাকে পার্থর? এলাকাটা কোথায়? স্যার আপনার প্রিয় জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। ওর কথাও আমি শুনতে পারি না, তার মানে এমন একটা জায়গায় থাকে যেখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা বোধহয়, নাকি? স্যার জায়গাটা খুব অনুন্নত নয়, কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয়। তাই তো দেখি, ওকেই তো সমস্যা করতে দেখি। মানে একদম স্পষ্ট আওয়াজ পায় না। হ্যাঁ, পরিষ্কার আওয়াজ শোনা যায় না, প্রচুর কষ্ট করে পড়তে হয়। সেটা কত দূর? সে কোন এলাকার মধ্যে পড়ে?
স্যার ওটা আরামবাগ থেকে 20 কিলোমিটার। আরামবাগ থেকে 20 কিলোমিটার? হ্যাঁ, আরে বাবা। মায়াপুর তারকেশ্বর এসব পাশাপাশি স্যার। মায়াপুর আবার সাথে কৃষ্ণনগরের মায়াপুর, নাকি বর্তমানে ওদিকে মায়াপুর আছে? স্যার ওই তারকেশ্বরের পরে মানে আপনাদের থেকে আসতে হলে তারকেশ্বরের যে স্টেশন তারপরে আসবে স্যার মায়াপুর। ও আরামবাগ ঢোকার আগে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এটা পার্থ আবার জয়েন করেছে, পার্থকে নিয়ে কথা হচ্ছিল। যাকগে, এইবার যেটা বলার, যারা কাছাকাছি থাকে তাদের নিয়ে তো কোনো চিন্তা নেই, যারা দূরে থাকে, এই দূরে থাকার মানুষদেরকে তো আমরা নিচু স্বরে ডাকতে পারি না, তাদেরকে আমাদের জোরেই ডাকতে হয়, জোরে চিৎকার করে ডাকতে হয়। আমাকে যদি ডাকতে হয়, আমার যদি টিনাকে ডাকতে হয়, টিনা, ডাকতে হবে। আমাকে যদি পার্থকে ডাকতে হয়, পার্থ, শেষে ও আসছে সেই জন্য। আমাকে যদি প্রিয়াঙ্কাকে ডাকতে হয়, প্রিয়াঙ্কা। এইরকম এরকম ঘটনাগুলো ঘটে। তাহলে দূরের কাউকে ডাকার জন্য বা সঙ্গীতের কোনো সুরকে দীর্ঘক্ষণ টেনে উচ্চারণ করার জন্য উচ্চারণ করার জন্য কি করি আমরা? আমরা স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করি। একে প্লুত স্বর বলে। একে প্লুত স্বর বলে। একে প্লুত স্বর বলে। পয় লয় রস্যু ত, প্লুত স্বর। প্লুত স্বর হচ্ছে টেনে উচ্চারণ করার পদ্ধতি, টেনে উচ্চারণ করার পদ্ধতি, তাকে আমরা বলি প্লুত স্বর। কারণ এই স্বর উচ্চারণ করতে গেলে টেনে উচ্চারণ করতে হবে। তাহলে প্লুত স্বর হয়ে গেল, যৌগিক স্বর হয়ে গেল, হ্রস্বস্বর হয়ে গেল, দীর্ঘস্বর হয়ে গেল, এগুলো হয়ে গেল। হয়ে গেল। এইবার এবারে কেস আছে। এইবার আমরা এই যে একটু আগে বলছিলাম না যে আমাদের এই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে ডিফারেন্স একটা বিশেষ জায়গা, সেই বিশেষ জায়গাটা হচ্ছে স্বরবর্ণের বেলাতে আমাদের এই যে জীব এর একটা বড় ভূমিকা আছে।
এই জিভের একটা অবস্থানের ভূমিকা আছে। জিভের একটা অবস্থানের ভূমিকা আছে। দাঁড়াও, আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, চার্জ নেই, একটু রুক যাও, ভুলে গেছি আমি। 1 মিনিট, এক্ষুনি বন্ধ হয়ে যাবে না। হুম হুম আচ্ছা, এইবার এই যে জিভের অবস্থান, এই জিভের অবস্থান অনুযায়ী আমরা দেখতে পাই, জীবের অবস্থান অনুযায়ী আমরা দেখতে পাই যে জীব কখনো কখনো জীব উচ্চারণ করার সময় সামনে থাকবে আর পিছনে থাকবে। এই হচ্ছে কেস, সামনে আর পিছনে, এই দুটো জায়গায় থাকবে জীব, অন্য কোথাও থাকবে না। স্বরবর্ণের আমরা উ যদি উচ্চারণ করি, ও যদি উচ্চারণ করি, অ যদি উচ্চারণ করি, আ যদি উচ্চারণ করি, আমাদের এই জিভের জায়গাটা একটু নড়ে চড়ে বসে। আটাকে আমি বাদ দিয়ে রাখি, এখানে আটাকে আমি স্কোয়ারের মধ্যে রাখি। আবার আমি যদি ই উচ্চারণ করি, আমি যদি এ উচ্চারণ করি, আমি ওই যে বলেছিলাম যদি উচ্চারণ করি, আবার এখানেও যদি আ উচ্চারণ করি, এখানেও আকে রাখি। এবার এই আকে আমরা মাঝখানে রেখে দিই, এই আকে মাঝখানে রাখি, এইটা করে দিই এটা। এইবার যে কেসটা হবে, সেই কেসটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছ লেখাগুলো? হ্যাঁ স্যার। তাহলে ই এ আ, আয়ের আমি 3টে জায়গা রেখে দিয়েছি, সামনে, মাঝখানে, পেছনে। তাই আকে আমরা সেন্ট্রাল ভাওয়েল বলি, সেন্ট্রাল ভাওয়েল। আকে আমরা সেন্ট্রাল ভাওয়েল বলি। কেন? কারণ আ উচ্চারণ করবার সময় আমাদের জীব মাঝামাঝিও থাকে, পেছন দিকেও থাকতে পারে, সামনের দিকেও এগিয়ে আসতে পারে। সেই জন্য আকে আমরা বলে থাকি কেন্দ্রীয় স্বর, আকে আমরা বলে থাকি কেন্দ্রীয় স্বর, সেন্ট্রাল ভাওয়েল আ। সেই জন্য আকে বলা হয় কেন্দ্রীয় স্বর, সেন্ট্রাল ভাওয়েল।
আকে আমরা বলে থাকি আ, ওপেন ভাওয়েল, আ, ওপেন ভাওয়েল, আ। ওপেন ভাওয়েলের অন্য নাম হচ্ছে বিবৃত স্বর। আকে বলা হয় বিবৃত স্বর। আবার আ বলার সময় জিভ একেবারে নিচের চোয়ালের মধ্যে শুয়ে থাকে। আ, इसलिए इसलिए আকে নিম্ন স্বর বলা হয়। আ, নিম্ন স্বর। স্বরবর্ণ উচ্চারণ সম্পূর্ণরূপে জিভের উপর নির্ভর করে, এইটা মাথায় রাখতে হবে। ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় আমাদের বাকযন্ত্রের সবকিছু কাজ করে, কিন্তু স্বরবর্ণ উচ্চারণের সময় প্রধান ভূমিকা হলো জিভের। এই জিভের অবস্থান অনুযায়ী স্বরবর্ণের নানা রকম নাম। বোঝা গেল কি গেল না? এই জন্য নিম্ন স্বর বলছি আকে, এটাকে আমরা বলে থাকি লো ভাওয়েল। একটা আয়ের এতগুলো নাম দেখলিয়া। আকে বিবৃত স্বর বলছি, আকে কেন্দ্রীয় স্বর বলছি, আকে নিম্ন স্বর বলছি, আকে পশ্চাৎ স্বরধ্বনি বলছি। কারণ আ উচ্চারণ করার সময় জিভ খানিকটা পেছন দিকে সরে আসে। আকে আবার সম্মুখ স্বরধ্বনি বলছি। কেন? আ উচ্চারণ করার সময় জিভের মাথাটা একটু সামনের দিকেও এগিয়ে যায়, এই জন্য একে আমরা ফ্রন্ট ভাওয়েলও বলে থাকি। ফ্রন্ট, FRONT, ফ্রন্ট ভাওয়েল। এতগুলো নাম হলো একটা আয়ের। একটা আয়ের কতগুলো নাম হয়েছে সবাই ভালো করে নোট করে নিতে পারো, ছবি তুলে নিতে পারো। জো জি চায় কর সকতে হো। আমি কিন্তু জিজ্ঞেস করবো এগুলো পরে ক্লাসে। আর শুধুমাত্র আয়ের কি কি নাম থাকতে পারে? আ একদিকে নিম্ন স্বর, আ একদিকে সম্মুখ স্বর, আ একদিকে পশ্চাৎ স্বর, আ একদিকে কেন্দ্রীয় স্বর, আ একদিকে বিবৃত স্বর। এত কিছু নাম হতে পারে কিন্তু, এত কিছু নাম হতে পারে কিন্তু। अच्छा, ओपन ऑपोजिट होता है क्लोज्ड। क्या हुआ? কার কোনো স্যার সমস্যা? বলছি একসাথে কি করে সম্মুখ পশ্চাৎ, কি? স্যার বলছি একসাথে কি করে সম্মুখ পশ্চাৎ দুটোই হয়? হয়তো, বিলকুল হয়, বিলকুল হয়। প্রমাণ করুন, চলো তুমি আমরা দুজনে প্রমাণ করি। মুখটাকে বড় করে হা করো, মুখটাকে বড় করে হা করো। যে একসঙ্গে দুটো কি করে হয়? কি হচ্ছে আমাদের জিভ তো এরকম কাজ করে আমরা কোনোদিন দেখিনি। চলো হা করো জোরে। আ, হ্যাঁ স্যার। দেখো জোরে হা আ, করা আ, আ। উচ্চারণ করার সময় এবার দেখো তোমার জিভের মাথাটা ওই ইসের মতন, পিঁপড়ের মতন একটু নড়ছে। দেখো সামনের দিকে জিভের মাথা এগিয়ে আসতে চাইছে, আবার গলা দিয়ে বেরোচ্ছে আ। এই জন্য গলা জিভের গোড়াটা যেখানে আটকানো রয়েছে, আমাদের জিভের সামনের দিকটা খোলা, পেছন দিকটা জুড়ে থাকা, পেছন দিকটা আটকানো রয়েছে। আবার সে আবার পেছন দিকে টানছে জিভটাকে। আ, চলো করো, কোশিশ করো। তাহলে তাহলে পিছনে আর কি বলছি, কি বলছে বুঝতে পারছি না। পার তো একটা কথা বোঝা যাচ্ছে না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার বলছি, আটাকে এমনি নর্মাল ভাবে বললে হ্যাঁ, পিছনের দিকে জিভটা সরে যাচ্ছে, হ্যাঁ, আর আর যখন হাঁটা
আর যখন মুখটা একটু বড় করে তারপর আ উচ্চারণ করছি তখন আলতো ভাবে সামনের দিকে জিভটা নড়ছে আর কি। এবার নর্মাল অ্যাবনর্মাল যেভাবেই বলো না কেন, নর্মাল অ্যাবনর্মাল যেভাবেই বলো না কেন, এই আ হচ্ছে এমন একটা সাউন্ড যেটা উচ্চারণ করতে গেলে জিভ এই দুরকম ভাবে কাজ করে। প্রিয়াঙ্কা ঘরাই, হ্যাঁ স্যার বলুন। চলো হা করে আ উচ্চারণ করো, হা করো পুরো। ও বাড়িতে যারা থাকে থাকুক, কেউ শুনলে শুনবে, চলো হা করো। কোথায় গেল? স্যার কোথায় গেল? স্যার হ্যাঁ মিজানুর বলো। স্যার মানে 46টা বর্ণের মধ্যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ স্যার আয়ের মতো ডিগ্রি কারণ নাই। আয়ের মতো ডিগ্রি স্যার এত নাম। এত ডিগ্রি, আয়ের মতন কারো ডিগ্রি নেই, আয়ের সবচেয়ে বেশি ডিগ্রি। হ্যাঁ মানে স্যার যেমন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মনে করছিলাম যে র এর ক্ষেত্রে সেটা কতগুলো যেমন নাম? হচ্ছে যে হ্যাঁ অন্ত্যস্ত বর্ণ, হুম, আবার তরল স্বর, আবার কম্পিত ওটা স্বর। কম্পিত স্বর, তো 3টে হ্যাঁ, পর্যন্ত হচ্ছে স্যার, কিন্তু এ স্যার তো আয়ের প্রচুর। ক্ষেত্রে এত নাম। তাহলে বুঝে দেখো, স্যার একটা স্বর তার কত রকম তার ফাংশন, যেটা আমরা কোনো ভাবতে পারি না, যে এত এত কাজের মধ্যে আ রয়ে গেছে। হ্যাঁ রিনা, স্যার। হ্যাঁ স্যার। চলো হা করো, হ্যাঁ হ্যাঁ করেছি স্যার। করো সাউন্ড করো আ। এবার তুমি নিজে বলো, যা আমরা লিখেছি সেইটার সঙ্গে তোমার গলা দিয়ে যে আ বেরোচ্ছে তার মিল আছে কি নেই? হ্যাঁ আছে স্যার। বাড়িতে যদি কেউ শোনে, বাড়িতে যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তোরা কি করছিস রে, আ উ এসব কি হচ্ছে রে, তখন তুমি বলবে এগুলো আমার শেখা হয়নি ছোটবেলায়, তাই এখন আমাকে সাউন্ড করে শিখতে হচ্ছে, কারণ আমি এটা বাচ্চাদের শেখাবো, তাই। বুঝে গেল? হ্যাঁ স্যার। সুতরাং আ, মৌমিতা জানা, হ্যাঁ স্যার। আয়ের অন্য নাম কি? আয়ের অন্য নাম স্যার কেন্দ্রীয় স্বর, ওপেন ভাওয়েল, বিবৃত স্বর, নিম্ন স্বর, পশ্চাৎ স্বরধ্বনি, ফ্রন্ট ভাওয়েল। এগুলো প্র্যাকটিক্যাল করে আমায় দেখাও, এবার যে কটা নাম বলেছো প্র্যাকটিক্যাল করো। এটা প্রমাণ করে দেখাও, এতগুলো নাম তার এতগুলো কাজ। আ রাইট, এবার প্রমাণ করো এটা কেন্দ্রীয় স্বর। প্রমাণ করো এটা কেন্দ্রীয় স্বর। সৌমিলি, হ্যাঁ স্যার বলুন। আজে কেন্দ্রীয় স্বর প্রমাণ করো। কি মুশকিল, প্রমাণ করতে পারছে না। ইন্টারভিউতে ডেমো দেওয়ার সময় তো জিজ্ঞেস করবে এগুলো। স্বরবর্ণগুলো আলাদা আলাদা করে বাচ্চাদের উচ্চারণ করে শেখান। প্রমাণ করো উচ্চারণ করে। স্যার হ্যাঁ, স্যার বলছি সম্মুখ স্বরধ্বনিটা ছাড়া নর্মাল ভাবে উচ্চারণ করলে তো আয়ের মধ্যে বাকি 4টে তো পড়েই যাচ্ছে। দাঁড়াও এক মিনিট।
হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে সম্মুখ স্বরধ্বনিটা ছাড়া হ্যাঁ এমনি নর্মাল ভাবে উচ্চারণ করলে তো চারটে পড়েই যাচ্ছে, মানে কেন্দ্রীয় স্বর, বিবৃত স্বর, নিম্ন স্বর আর পশ্চাৎ স্বরধ্বনি যেটা বলছি, হ্যাঁ মানে সম্মুখটা ছাড়া হ্যাঁ নর্মাল ভাবে উচ্চারণ করলে তো এমনিতেই সবগুলোই ধরা পড়ে। পড়ছে। হ্যাঁ, স্যার, হ্যাঁ এমনিতেই ধরা পড়ে স্যার, তাহলে এটা আমরা ওরকম ভাবে উচ্চারণ করছি কেন? মানে সব স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যাই উচ্চারণ করছি তা তো নর্মাল ভাবেই করি আমরা, সেই না থেকেই তো আমরা করছি, এটা আমরা আবার যে আলাদা আমরা ভাবে কেন? আমরা যেটাকে নর্মাল বলছি, তুমি যেটাকে নর্মাল বলছো সেটা নর্মাল নয়। আ কে উচ্চারণ করতে গেলে মুখ গহ্বর, মুখের হাটা বড়ই হতে হয়। মুখের হাটা আ কে উচ্চারণ করতে গেলে বড় হতেই হয়, এটাই নিয়ম। সেই জন্য যারা গান শেখে, সা রে গা মা পা যারা শেখে, ওই সাটা শেখাতেই নাকি 6 মাস লেগে যায়। শুধু সা, ওই রে, সা রে গা মা পা ধা নি সা, ওইগুলো তো বাদ, শুধু সাটা শেখাতে ওস্তাদজি নাকি 6 মাস লাগিয়ে দেন। মানে এই সা এর সঙ্গে যে আটা রয়েছে, এই আটা গলার মধ্যে সেট করার জন্য এই শুধু সা ধ্বনিটাকে উচ্চারণ শেখাতে নাকি এসব গুরুজিরা 6 মাস লাগিয়ে দেন। যেটা আমরা নর্মাল ভাবে বলি, আসলে সেটা নর্মাল ভাবে আমরা বলি না, ওটাই অ্যাবনর্মাল বলি। আর যেটা মুখ হা করে বলা হয় আ, সেটাই হচ্ছে নর্মাল, কারণ সেখানে জিভ, পশ্চাৎ এবং সম্মুখ দুটো রোল একসঙ্গে প্লে করে। সৌমিলিকে আমি বলেছিলাম এটাকে কেন্দ্রীয় স্বর প্রমাণ করতে, ও গেল কোথায়? স্যার আছি। হ্যাঁ, তো প্রমাণ করতে বলেছিলাম তো। এটা কেন কেন্দ্রীয় স্বর? স্যার কেন্দ্রীয় স্বর আপনি যেটা বললেন যে এটা জিভের সামনে দিয়ে উচ্চারণেও আ বেরোয় আর পেছনের দিকে উচ্চারণের সময়ও আ বেরোয়, আর এমনি নর্মাল আ বললেও আ, ওটা মানে কেন্দ্রীয় স্বর ওইটা বলছিলেন, কিন্তু ওই উচ্চারণ করে কিভাবে বল? দেখেছো সমস্যা? একটা সোজা প্রশ্ন তাকে কত জটিল করে ফেললো। যখনই এ তো ডেমোতে জিজ্ঞেস করে, এই প্রশ্ন আমি ক্লাসে করছি, এই প্রশ্নটা চাকরি পাওয়ার পর, ওই টেট পাস করার পর যখন ইন্টারভিউতে ডাকবে তখন ডেমোতে জিজ্ঞেস করবে, তখন বলতে হবে, সাউন্ড করতে হবে আ। আমি এই যে আ উচ্চারণ করলাম, এই আ উচ্চারণের সময় আমার মুখগহ্বরের মাঝখানে অর্থাৎ সেন্ট্রালে আমার জিভের অবস্থান রয়েছে। জিভের অবস্থান অনুযায়ী স্বরবর্ণের উচ্চারণ নির্ভর করে। তাই আ উচ্চারণ করবার সময় আমার জিভ মুখের মাঝখানে অবস্থান করছে। এই কারণে আ কে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। এই তো আমি প্রমাণ করে দিলাম। আমি উচ্চারণ প্রথমে করলাম, তারপরে ব্যাখ্যা করলাম, এই তো প্রমাণ। আজে পশ্চাৎ স্বরধ্বনি, আজে ব্যাক ভাওয়েল প্রমাণ করুন। আ, এই আ ধ্বনিটা মূলত কেন্দ্রীয় স্বরধ্বনি, কিন্তু যখন আমরা আ কে উচ্চারণ করছি তখন আমাদের জিভের যে অংশটা গোড়া, যেখানে জিভটা জুড়ে আছে, সেই জায়গাটায় একটা পেছন দিকে টানের ভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ জিভ পেছন দিকে সরে আসছে, এরকম একটা অবস্থা ঘটে। এই কারণে আ কে ব্যাক ভাওয়েল বা পশ্চাৎ স্বরধ্বনিও বলে। আ যে সম্মুখ স্বরধ্বনির মধ্যে পড়তে পারে এটা প্রমাণ করুন। তখন বলতে হবে আ। যখন ধ্বনিটা উচ্চারণ করছি তখন মুখের মধ্যে আমার যে জিভের সামনের দিকটা, সেই সামনের দিকটা যেটা রয়েছে, সুচালো জিভের যে সামনের ভাগ, সেটা মুখের সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করে। এই কারণে একে সম্মুখ স্বরধ্বনিও বলা হয়। সৌমিলি, এবার বুঝতে পারলে যে কি করে প্রমাণ করব? হ্যাঁ স্যার, কিন্তু বিবৃত স্বরটা?
বিবৃত স্বর মানে তো আরো বেশি সোজা। মুখটা হা করে থাকা। বিবৃত স্বর মানে তো হা করে থাকা। স্যার তাহলে নিম্ন স্বর লো ভাওয়েল যেটা বললেন। আসছি এবার এই আ ধ্বনিটাকে যখন উচ্চারণ করলাম তখন আমার মুখটা সম্পূর্ণ খুলে গেল, মুখটা সম্পূর্ণ খুলে গেল। এই খুলে যাওয়াটাই হচ্ছে ওপেন, অর্থাৎ ইংরেজিতে আমরা এটাকে ওপেন ভাওয়েল বলি, বাংলায় এটাকে আমরা বলি বিবৃত স্বর। বিবৃত কথার মানে হচ্ছে খোলা। এরপরে আ, এই আ ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভ একেবারে নিচের চোয়ালের সঙ্গে শোয়ানো থাকে, মিশে থাকে। কারণ স্বরধ্বনি উচ্চারণ সম্পূর্ণটা নির্ভর করে জিভের ওঠা নামার উপর। তাই আ উচ্চারণ করার সময় জিভ নিচের চোয়ালে সম্পূর্ণ মিশে থাকে, এই জন্য একে আমরা নিম্ন স্বর বলি। এই নিম্ন স্বরের অন্য নাম প্রাদেশিক স্বর। নিম্ন স্বরের অন্য নাম প্রাদেশিক স্বর। নিম্ন স্বরও যা, প্রাদেশিক স্বরও তাই, दोनों एक ही है। বলো এবার সৌমিলি। হ্যাঁ স্যার বলুন। এবার বলো তুমি। প্রমাণ। নিম্ন স্বর, নিম্ন স্বরের অন্য নাম কি? স্যার প্রাদেশিক স্বর বললেন, আর নিম্ন স্বরটা উচ্চারণের সময় জিভের নিচের দিকে চোয়ালটা সম্পূর্ণরূপে লেগে থাকে, ওই জন্য ওটাকে নিম্ন স্বর বলা হয়। জিভের চোয়ালটা আটকে থাকে না। জিভের সামনের দিকটা চোয়ালের সাথে আটকে থাকে না, জিভ কোথাও আটকে থাকে না। জিভকে আটকাবে কে? জিভ কোথাও মানে আটকে মিশে থাকে বলছি আর কি, মানে জিভের নিচের অংশটা চোয়ালে মিশে থাকে। চোয়ালে মিশে থাকে, শায়িত অবস্থায় থাকে। স্যার আপনার কথাটা দুবার করে আসছে। ওইটা ওর মাইক্রোফোনের জন্য, ও হয়তো হেডফোন দিয়েছে বা কিছু একটা কেস আছে। সৌমিলি মাইক অন করলে ইকো হয়। নর্মাল কথা বলছি তো, আমি তো হেডফোন ইউজ করিনি। দুজনের অন থাকলে, মাইকটা অন থাকলে ওরকম ইকো হবে। কিছু তো একটা হচ্ছে, মানে অন্যদের বেলায় ইকো হচ্ছে না, তোমার মাইকটা অন করলে ইকো হচ্ছে। নিম্ন স্বর হচ্ছে আ উচ্চারণ করবার সময় আমাদের জিভ নিচের চোয়ালে মিশে থাকে, শায়িত অবস্থায় থাকে, আটকে থাকে না। জিভকে আটকে রাখবে কে? আমাদের জিভের গোড়াটা আটকানো আছে, সামনের দিক তো ওপেন, সামনের দিক ওপেন। ব্যাঙের জিভ সামনের দিকে আটকানো, পেছন দিকটা খোলা। তাই জন্য ব্যাঙ শিকার ধরার সময় শিকারের উপর জিভটাকে উল্টে ফেলে। আর আমাদের জিভ হচ্ছে পেছন দিকটা আটকানো, সামনের দিকটা খোলা। তাই আমাদের ভেঙাতে সুবিধে হয় জিভ বের করে, আর ব্যাঙ ভেঙাতে পারে না। বোঝা গেল? আচ্ছা, হয়ে গেল নিম্ন স্বর। নিম্ন স্বরের অন্য নাম হচ্ছে প্রাদেশিক স্বর। প্রাদেশিক স্বর। এই প্রাদেশিক মানে হচ্ছে নিচু, ওই প্রদেশ থেকে এসছে প্রাদেশ, প্রাদেশিক। লোল্যান্ড, প্রাদেশিক। বোঝা গেল কি গেল না? বুঝতে গেল সমস্যা হচ্ছে? স্যার হ্যাঁ স্যার তাহলে ওই নিম্ন স্বর আর কেন্দ্রীয় স্বর মানে তো একই জিনিসটা হচ্ছে। দুটোর মধ্যে তফাৎ আছে, একটা স্লাইট, একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এই, কেন্দ্র বললে বোঝায় সেন্ট্রাল, আর নিম্ন বললে বোঝায় নিচে। এবার নিচে আর কেন্দ্র দুটো তো এক জিনিস নয়। জিভটাকে যদি আমি উঁচুতে তুলে রাখি, তবুও সেটাকে কেন্দ্রে রাখা যেতে পারে। ধরো তোমার জিভটা উঁচুতে তুলে রাখা আছে, ধরো তুমি যদি এ উচ্চারণ করো, দেখি পারতো?
এ এবার দেখো তোমার জিভ নিচে নেই, না জিভটা স্যার, উপরে, হালকা উঠে আছে। জিভ উঠে গেছে কি গেছে না? হ্যাঁ স্যার, উঠে আছে। ব্যাস, ঠিক তেমনি ওই জিভের অবস্থানটা সূক্ষ্ম ব্যাপার, যে আমি যেটাকে নিম্ন বলছি তার মানে জিভ তো নিচেই আছে। আরে জিভ নিচে থাকা আর জিভ সেন্ট্রালে থাকা দুটো কি এক জিনিস হলো নাকি? সেন্ট্রাল মানে মুখের মধ্যে একদম মিডিল পজিশনে জিভের অবস্থানটা থাকে, আর নিচে মানে সামনের দিকেও নিচে বোঝাতে পারে, পেছন দিকেও নিচে বোঝাতে পারে। নিচে মানে তো নিচে, ফ্ল্যাট একদম। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা, এইবার এইবার আমরা এই যে বলেছিলাম, দেখেছো কালকে বলেছিলাম না যে এক স্বরবর্ণ শিখতে আমাদের কত সময় লাগবে? দেখবে একটা স্বরবর্ণ মাত্র 11টা স্বরবর্ণ আমাদের ধরে ধরে বলতে কতটা সময় লাগছে দেখো। আচ্ছা, ই, এই বলো, কে কি বলছিলে? বিবৃত স্বরটা কাকে বলে একবার বলবে? বিবৃত স্বর হচ্ছে ওপেন ভাওয়েল। বিবৃতকে ইংরেজিতে বলে ওপেন, খোলা। বিবৃত স্বর, বিবৃত স্বর বলতে বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে মুখ গহ্বর সম্পূর্ণ খোলা বা খুলে যায়। বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার এই বিবৃত সব সব বর্ণগুলো বলতে গেলে মুখটা পুরো হা হয় না। কিছু কিছু বর্ণ আছে যেগুলো বলতে গেলে মুখটা হালকা খোলে, কোনো বর্ণ বলতে গেলে পুরোটা হা করতে হয়, কোনো বর্ণ উচ্চারণ করতে গেলে একটু জিভ দেখা যায়, এরকম হয়। এরকম হয় বলে তার নামটাও সেরকম আলাদা। ধরো আয়ের বেলায় আমি বললাম বিবৃত স্বর, তুমি যখন অ বলছো, অ বলো, অ বলো, অ ওহে, এখনো আমাদের অ বলতে গিয়েও লজ্জা লাগে। টিনা বলো, অ, সাউন্ড করো জোরে, অ। অ, এবার তুমি ফিল করো তোমার মুখটাকে, মুখের কাছে হাত নিয়ে দেখো, কারণ আমরা তো মুখে দেখতে পাচ্ছি না, তাহলে আয়না লাগবে, দরকার নেই আয়নার। তুমি যখন অ বলছো, তুমি তোমার মুখের কাছে হাতটা নিয়ে দেখো, আ বলার সময় তোমার মুখটা যতটা হা হয়েছিল, অ বলার সময় সেরকম মুখটা হা হয়েছে কিনা পরিষ্কারকে দেখো, প্র্যাকটিক্যাল। স্যার অয়ের থেকে আয়ে বেশি হা হচ্ছিল। তাহলে হা আ হলো। আর অয়ের বেলায় কি হাটা হয়েছে কিন্তু অতটা না, ইসলিয়ে অকে আমরা বলে থাকি অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্ধ বিবৃত স্বরধ্বনি। স্যার তাহলে কম বেশি হলে তাদের নামও আলাদা? নিশ্চয়ই, কম বেশি হলে নামও পাল্টে যাবে। মুখটা পুরো হা করেছে সেই জন্য ওটা বিবৃত হয়ে গেছে, হা। মুখটা পুরো খুলে গেল সেই জন্য ওর নাম হলে গেল কেন্দ্রীয় স্বর বা বিবৃত স্বর, আ। যেই হাটা ছোট হয়ে গেল অমনি নাম হয়ে গেল অর্ধ বিবৃত। সিম্পল। যেমন মুখের আকৃতি হবে তেমন তার নাম হবে। তুমি যদি উচ্চারণ করো ও, দেখো ও উচ্চারণ করতে গিয়ে কি অবস্থা হচ্ছে দেখো, ও উচ্চারণ করতে গিয়ে দেখো কি হচ্ছে অবস্থা। ও হ্যাঁ, প্রিয়াঙ্কা ঘড়াই, চলো উচ্চারণ করো, ও, ও, উ। উ, দুটো উচ্চারণ করতে গিয়ে, ও আর উ দুটো উচ্চারণ করতে গিয়ে এবার দেখো তোমার মুখের অবস্থা কেমন।
যেমন করে অ বলেছিলে তেমন হয়েছে, যেমন করে আ বলেছিলে তেমন হয়েছে। হুয়া কি নেহি হুয়া? না স্যার। কি হয়েছে তাহলে কেসটা? কি হয়েছে? মুখটা কেমন হয়েছে সেটা বলো। হয়েছে। তোমার মুখ তুমি জানবে। ছোট হয়ে কি হয়েছে? তোমার মুখ ছোট হয়ে যাবে কি করে? মুখ আবার ছোট হবে কি করে? মুখ তো তোমার যেমন তেমনই থাকবে। স্যার, না স্যার, মুখটা ঠোঁট হাসতো। দুটো মানে ঠোঁট দুটো মানে ছোট হয় বড় হয়, মানে অ আ উ যখন বলছি। ছোট হয় বড় হয় কি করে? এ কি তোমার ম্যাজিক্যাল মুখ নাকি? অটোমেটিক তোমার মুখ ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে, মানে ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা হলো এই যে হয়। উ আর ও বলতে গেলে আমাদের ঠোঁট কুঁচকে যায়। এই জন্য আমরা উকে ক্লোজড ভাওয়েল বলি, কুঞ্চিত স্বরধ্বনি বলি, কুঞ্চিত স্বরধ্বনি। কারণ ও আর উ এই দুটো স্বরধ্বনিকে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কুঁচকে যায়, ছোট হয় না বড়ও হয় না, কুঁচকে যায়। ছোট বড় কি করে হবে? ঠোঁটের যা লম্বা চওড়া তাই থাকবে, মুখ যেমন তেমনই থাকবে। এবার এগুলো হচ্ছে আমাদের মাংসপেশি, এটা ফ্লেক্সিবল। একে চওড়া মানে কখনো এ কুঁচকে যায়, কখনো চওড়া হয়, কখনো প্রসারিত হয়, কখনো হা হয়, কিন্তু আমার মুখের যা সাইজ সেটা একই রকম থাকবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। বিষয়টা হচ্ছে এই, একে বলে কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে ঠোঁট দুটো কুঁচকে যাচ্ছে। ও দেখো, ও যেই বলতে গেলাম, আমাদের দুটো ঠোঁট, একটা উপরের ঠোঁট একটা নিচের ঠোঁট, দুটো ঠোঁটের যে পাতা সেই দুটো এক জায়গায় হয়ে একটা ছোট্ট জিরোর মতন হয়ে যাচ্ছে, একটা শূন্যর মতন দেখাচ্ছে। ও ও মৌমিতা জানা হচ্ছে কি হচ্ছে না এরকম? হ্যাঁ স্যার, হচ্ছে। সত্যি কি না মিথ্যে সেটা বলো আগে। সত্যি স্যার। এরকম জিরোর মতন হয়ে যায়, এই যে ঠোঁট দুটো এরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা তো ঠোঁটটা তো আমাদের এরকম চওড়াই থাকে এরকম। এবার উচ্চারণ করতে গিয়ে আমাদের এক জায়গায় চলে এলো ঠোঁট। আমরা কখনো কথা বলতে গিয়ে আমাদের মুখটা এরকম হা হয়ে যেতে পারে, কখনো কুঁচকে যেতে পারে, কখনো ওভাল শেপ হতে পারে। কথা বলার সময় এরকম ওভাল শেপ। আমরা এই ইমোজি গুলো দেখি না, ইমোজি, মোবাইলে ইমোজি আছে, ইমোজি গুলো দেখো মুখটা হা করে দিয়েছে, একদম হেসে যাচ্ছে, হা এরকম। তো এই স্বরধ্বনি গুলো তাই কুঞ্চিত স্বরধ্বনি। কোনো কোনো বইতে অকেও কুঞ্চিত স্বরধ্বনির মধ্যে ফেলা হয়েছে, কারণ অ বলার সময় জিভটা সামনের দিকে এগিয়ে এসেছে। কিন্তু বামনদেব চক্রবর্তী তিনি বলছেন অকে সম্পূর্ণ কুঞ্চিত ধ্বনি আমরা বলতে পারছি না। কেন? কারণ অ উচ্চারণ করার সময় মুখটা অর্ধেকটা খোলা থাকে, মুখ অর্ধেকটা খোলা থাকে। সেই জন্য অকে আমরা বলে থাকি, অকে আমরা ইংরেজিতে বলে থাকি হাফ ওপেন ভাওয়েল। হাফ ওপেন মানে অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত। ছেলে মেয়েদেরকে যখন পড়াবে, ছেলে মেয়েদেরকে যখন শেখাবে, তখন নিজেরাও টিচারদেরকেও প্রত্যেকটা সাউন্ড উচ্চারণ করবে, উচ্চারণ করে করে বাচ্চাদের পড়াবে। লজ্জা কিসের? আমি আ উচ্চারণ করব, অ উচ্চারণ, কিসের লজ্জা? এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। বরং আমার মুখ দেখে আমার ছোট বাচ্চারা শিখবে যে টিচার এইভাবে সাউন্ড করে করে পড়ান। টিচার আ বলার সময় টিচারের মুখটা এতটা হা হয়, অ বলার সময় টিচারের মুখটা এরকম হয়, উ বলার সময় এরকম মুখের আকৃতি হয়। বাচ্চা ঠিক সেইটাকে হুবহু অনুকরণ করবে। আর টিচারের যদি অ আ ক খ উচ্চারণ করে পড়তে লজ্জা লাগে, তাহলে আর এই প্রফেশনে না আসাই ভালো।
টিচারকে অনেক বেশি এগুলো সাউন্ড করে বলতে হবে, পড়তে হবে। যে এই বয়সে আমি অ আ বলবো, বাইরের লোকজন শুনলে কি বলবে, পাগল হয়ে গেছিস নাকি? কি ঘরের মধ্যে বসে অ আ ই উ এরকম বলছিস? কি হয়েছে রে? এরকম বলবে অনেকে অনেক কিছু। কিন্তু ইগনোর দেম, কারণ এটা তোমার প্রফেশন। খুব সত্যি কথা, ছোটবেলায় না কেউ এইভাবে শেখায়নি। সেই জন্য তো মিজানুরকে আমি বললাম যে তুমি এই প্রশ্নটা করবেই বা কাকে, আর উত্তরই বা দেবে কে? ওই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম। ফলত কি হয়েছে, শেখার তো আমাদের কোনো বয়স নেই, কোনো বয়স নেই। মরার আগের দিন পর্যন্ত আমরা শিখি। শেখার আবার শেষ কি? ছোটবেলায় শিখিনি, বড়বেলায় শিখে নেব। এখন তুমি অভিযোগটাই বা কাকে করবে, আর কে তোমার অভিযোগের উত্তর দেবে, কে বা শুনবে? তাই বলারও দরকার নেই, শোনারও দরকার নেই। যতটুকু সুযোগ পাই ততটুকু শিখে নেওয়ার চেষ্টা করি, যতটুকু আমার কাজে লাগে শিক্ষাটা। লজ্জা, ঘৃণা, ভয় এগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে টিচিং প্রফেশনে আবার লজ্জার কি আছে? টিচিং প্রফেশন এমন একটা প্রফেশন, 3টে জিনিস বাড়িতে রেখে দিয়ে আসতে হবে। বাড়িতে রেখে দিয়ে আসতে হবে, একটা লজ্জা, একটা ঘেন্না আর একটা ভয়। এই 3টে জিনিস ঘরে রেখে তারপর রাস্তায় নামতে হবে। ছেলে মেয়েদের পড়াতে গিয়ে যে কত রকম অঙ্গভঙ্গি করতে হয় সে একমাত্র টিচারেরাই জানে। ন্যাশনাল এডুকেশন পলিসিতে এখন কম্পালসারি করে দিয়েছে টিচারকে ড্রামা শিখতে হবে, কারণ ক্লাসে ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে আকর্ষণীয় অঙ্গভঙ্গি করে পড়াতে হবে। টিচারের পুরো বডিকে টিচার ব্যবহার করবে, ড্রামা করে করে পড়াতে হবে, নাটকীয়তা আনতে হবে পড়ানোর মধ্যে, কণ্ঠস্বরের মধ্যে মডুলেশন আনতে হবে। দিস ইজ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসির নিউ রুলস অ্যান্ড রেগুলেশন। টিচিং অ্যাপটিটিউড, টিচারকে লেখাপড়া পঠন পাঠনকে আকর্ষণীয় করে তুলতে হবে। বাচ্চা যেন পড়াশোনা করতে বসে বোরিং না ফিল করে, হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে তাকে শেখাতে হবে। তা সেটা অ আ ক খ শেখানো হোক, কবিতা পড়ানো হোক, যা কিছু হোক। আর আমি যখন এই প্রফেশনেই আসতে চাই তখন আমার লজ্জা কিসের আছে? তাই আমার তোমাদেরকে শেখাতেও আমার কোনো লজ্জার ব্যাপার নেই। তোমরা অনেক বড়, ম্যাচিওর। কি আছে, আমি ওর কাছে আ উচ্চারণ করলাম, ও আমার মুখটাকে হা করা দেখে ফেললো, ফেললো তো কি? বরং ওকেও শেখাতে হবে যে তুমিও যখন বাচ্চাকে পড়াতে যাবে, ইউ মাস্ট অ্যাকসেন্ট লাইক দিস। তুমিও এইভাবে সাউন্ড করো, তোমার বাচ্চারা এইভাবে শুনুক, তারা এইভাবে শিখুক, তাদের বাকযন্ত্র এইভাবে কাজ করুক। এই তো ব্যাপার। স্যার একটু অন্যভাবে ভাবা যেতে পারে। কি? যেমন স্যার ধরুন আমরা আজকে এই ব্যাপারটা শিখছি, হ্যাঁ। ধরুন আমাদের একজন মানুষের চাকরি জীবন হচ্ছে 30 বছর। 30 বছরে ধরুন প্রত্যেকবারে মানে মানে এক একটা ইয়ারে কত স্টুডেন্ট, প্রায় ধরুন যদি 50টা করে স্টুডেন্ট ধরি, তো এত স্টুডেন্ট তারা প্রত্যেক বছর বেরিয়ে যাবে। ওগুলোকে যদি ভুল শেখায় তাহলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাদের মানে তাদেরকে ভুল শেখানোর থেকে, তারা মানে পুরো সমাজটাকে নষ্ট করার থেকে যদি নিজে একটু মানে শিখে নিই তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। ডেফিনেটলি, সেটা তো 100 বার, সেটা তো 100 বার। এটা তো 100 বার কেন বলছি, 1000 বার। তাই এই যে যেমন তোমরাই বলছো, টিনা বলছে এইভাবে তো স্যার কখনো শিখিনি। এবার এইভাবে শিখিনি মানে আমি কি খুব ভালো শেখাচ্ছি, আমি খুব মন্দ শেখাচ্ছি, দ্যাট ডাজন্ট ইস্যু। ইস্যু হচ্ছে তা ওই যেমন আমি বললাম সৌমিলিকে প্র্যাকটিক্যাল করে বোঝাও। প্র্যাকটিক্যাল করে অ আ ক খ কি করে বোঝাবো? তাহলে প্র্যাকটিক্যাল হচ্ছে আমার গলাটাই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি। বাচ্চাদেরকে আমাকে শেখাতে হবে। ডেমো যখন দিতে যাবে ইন্টারভিউতে, তখন তারা বলবে আপনি বাচ্চাদেরকে অ আ ক খ শেখান। এবার তুমি বলবে অ আ ক খ শেখানো তো খুব সোজা। গিয়ে বললে বাচ্চাদের, দেখো বাচ্চারা আজকে আমরা অ আ ক খ শিখবো, অ আ হ্রস্বই দীর্ঘ লিখলে আর হয়ে গেল অ আ ক খ শেখানো। কারণ ইন্টারভিউর লোকজন দেখতে চান আপনি অ আ কিভাবে শেখাচ্ছেন, আপনার শেখানোর পদ্ধতিটা কেমন। দ্যাট উই ওয়ান্ট টু সি। আমরা এটাই দেখতে চাই। সবাই ভাবে ও অ ক খ পড়াতে বলেছে, অ ক খ পড়িয়ে দিয়ে এসেছি, বোর্ডে লিখে দিয়েছি 11টা স্বরবর্ণ অ থেকে একদম পর্যন্ত, ওই পর্যন্ত। কিন্তু ওটা যে কত কঠিন অ ক খ শেখানো,
ধারণা নেই অনেকের। তোমরাই তো দেখতে পাচ্ছ যে 11:15 বাজতে চললো, আমি এক অ ক খ থেকে এখনো বেরোতে পারিনি, অ আ থেকে বেরোতে পারিনি, এক আ নিয়ে পড়ে রয়েছি এখনো। তো সত্যি সত্যিই তাই, আমি বারবারই একটা ক্লাসে এক কথা বলি বোরিং কথা, প্রফেশনটাকে সত্যিই পছন্দের হলে লজ্জা ঘেন্না ভয় এগুলো রাখতে নেই। আর ঠিক যতটুকু শিখবো ততটুকু যেন আমার শেখাটার মধ্যে কোনো ফাঁক না থাকে। কারণ তোমরা বাচ্চাদের পড়াতে যাবে, তোমার কাছ থেকে বাচ্চা কতটা শিখছে তা আমি বলবো না, যতটুকু শিখুক ততটুকু যেন খাঁটি শেখে, কোনো ভেজাল যেন তার মধ্যে না থাকে, কোনো ভেজাল যেন তোমার শেখানোতে না থাকে। তুমি 100% দেবে নিজেকে, বাস এটা কথা। আর তোমাদের ছেলেপুলেও তো আসবে আগামী ভবিষ্যতে পৃথিবীতে, তোমরাও বাবা মা হবে, আগামী দিনে তোমাদের বাচ্চাগুলোও তো শিখবে। তুমি অন্যর বাচ্চাকে ফাঁকি দিলে তোমার বাচ্চাকেও কেউ না কেউ ফাঁকি দেবে। পালাবে কোথায়? পালাবার জায়গা নেই, সব সুদে আসলে এখানে শোধ করে দিতে হবে। অন্যের বাচ্চাকে ফাঁকি দিয়ে নষ্ট করবে, তোমার বাচ্চাটা মানুষ হয়ে বেরিয়ে যাবে, অত সোজা না, অত সোজা না, পুরো সুদে আসলে নিংড়ে নেবে। সে তুমি ভগবানকে মানো আর না মানো। তাই পরের বাচ্চার প্রতি আমার যে দৃষ্টি থাকবে, নিজের বাচ্চার প্রতিও অন্য লোকে আমাকে সেই দৃষ্টিতেই দেখবে। সুতরাং নিজের কাজটা ঠিকঠাক হলে একদম কাজটা পারফেক্ট হবে, এবং সেটা ওই অ আ শেখানো হোক বা কবিতা শেখানো হোক, হোয়াট এভার ইট উইল বি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এইবার তাহলে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে, সবটা শেষ করতে পারবো না, ওই যে বললাম দুটো ক্লাস তো লাগবেই স্বরবর্ণ নিয়ে। দাঁড়াও 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 1 মিনিট, হ্যাঁ দুটো ক্লাস লাগে, একটা ক্লাসে পারা যায় না। আচ্ছা, এইবার আমি দেখো, যখন আমরা ও বললাম, যখন আমরা উ বললাম, এইগুলো বলবার সময় আমাদের ক্লোজড ভাওয়েল হয়ে গেল, ক্লোজড ভাওয়েল, এটাকে আমরা বলি ক্লোজড ভাওয়েল। হ্যাঁ, এইটার একটা বাংলা নাম আছে, যেমন আমরা বিবৃত বললাম, বিবৃতর বিপরীত শব্দ হচ্ছে সংবৃত। সংবৃত, সংবৃত, সংবৃত মানে কি? বন্ধ, বন্ধ। একে আমরা আবার কুঞ্চিত বলি। এইবার প্র্যাকটিক্যালি দেখো, এবার প্র্যাকটিক্যাল নিজের মুখের সঙ্গে কথা বলে দেখবে কিরকম দেখবে। দেখো, আমরা যখন উ বলছি, উ বলো সবাই, উ, নিজেরা প্র্যাকটিস করো উ। এবার দেখো, প্রত্যেকে ঠোঁটের কাছে হাত নিয়ে দেখো, ঠোঁট দুটো পুরো এক জায়গায়, এক জায়গায়। ঠিক সবাই যখন ও বলছো, ও আর উ, ও আর উ, এই দুটো ধ্বনি উচ্চারণ করার সময় দেখো মুখের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। প্রিয়াঙ্কা ঘড়াই, হ্যাঁ স্যার বলুন। ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে স্যার। কিরকম হচ্ছে ডিফারেন্সটা? ওটা কম আর ওটা বেশি। কি বেশি কি কম? কি কম কি বেশি? স্যার ঠোঁটটা ও উচ্চারণের সময় একটু কম কুঁচকে যাচ্ছে, আর ও যখন উচ্চারণ হচ্ছে তখন একটু বেশি। ইয়েস, একদম ঠিক, ঠিক বলেছে, ঠিক। উ উচ্চারণ করার সময় ঠোঁটটা যতটা কুঁচকে যাচ্ছে, ও বলার সময় ততটা কুঁচকাচ্ছে না। মৌমিতা জানা, হ্যাঁ স্যার, ঠিক বলছি কি ভুল বলছি? ঠিক বলছেন। তোমার মুখ কি সেরকম হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার। ও আর উ এই দুটো উচ্চারণ করার সময় ঠোঁটের ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। সঠিক তো? হচ্ছে তো? হ্যাঁ। হচ্ছে বলে ওকে আমরা বলতে পারি হাফ ক্লোজড। দেখেছো কত স্পেসিফাই করা? হাফ ক্লোজড, ক্লোজড বাট হাফ ক্লোজড।
নাম অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত পাল্টে গেল, দেখো একটু স্লাইট মুখটা হা হয়ে গেছে, তাই নাম পাল্টে গেল অর্ধ সংবৃত। আর উ ঠোঁটটা অনেক বেশি কুচকে গেল, ইসলিয়ে এর নাম হয়ে গেল ক্লোজড ভাওয়েল। তাহলে উ আর ও দুটোই কুঞ্চিত স্বর, উ আর ও দুটোই কুঞ্চিত স্বর। এই কুঞ্চিতর মধ্যেও আবার ভাগ এসে গেল, একটা পুরোটা কুঞ্চিত স্বর, একটা অর্ধেকটা কুঞ্চিত স্বর, একটা ফুল ক্লোজড ভাওয়েল আর একটা হচ্ছে হাফ ক্লোজড ভাওয়েল। কিনা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে তফাৎ। কিসে? ওই কি যেন ওর নাম, সোহম, বুঝতে কোথাও সমস্যা? না স্যার। সৌমিলি, না স্যার। জগদীশ, না স্যার। এবার তুমি বলো, তোমরা বলো, আজকে যারা কামাই করলো তাদেরকে আমি এইগুলো আর কবে শেখাবো? সম্ভব আদৌ? সম্ভব না। বই পড়ে শেখা সম্ভব না। কেন? কত মুখস্থ করবে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়, সে বাঁচতে বাঁচতেই দিন চলে যাবে। তাই ব্যাকরণ ক্লাস মানে হচ্ছে খুব পরিশ্রমের ক্লাস, এবং অনেকটা সময়, অনেক কথা বলতে হয়, অনেকটা প্র্যাকটিক্যাল এগুলো। ঠিক এর উল্টো দিকে আমি চলে যাব। যখন আমি বলছি ই, তখন আমার ঠোঁট দুটো যতটা কুচকে ছিল এবার ঠোঁট দুটো চওড়া হয়ে গেল। ই হলো কি হলো না? দুপাশে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুপাশে হ্যাঁ, প্রসারিত হয়ে গেল, প্রসারিত হচ্ছে। সেই জন্য এটা প্রসারিত স্বরধ্বনি, স্প্রেড ভাওয়েল বলি আমরা এটাকে। আবার প্রসারিত বলছি, বলার সঙ্গে সঙ্গে একে এই ই উচ্চারণ করার সময় জিভটা আর নিচে নেই, জিভটা উপর দিকে উঠে গেছে, ইসলিয়ে একে আমরা হাই ভাওয়েল বলি। এটাকে এই জন্য আমরা হাই ভাওয়েল বলি। হয়ে গেল। এবার যখন আমি বলছি, আমরা যখন বলছি এ, এ, এখানেও কিন্তু আমার ঠোঁট দুটো চওড়া হলো, প্রসারিত হলো, এটাও প্রসারিত ধ্বনি। লেকিন ই বলার সময় জিভ যতটা হাইতে ছিল, এ বলার সময় জিভ ততটা হাইতে নেই। এ বলার সময়, তাই জিভ মিডল পজিশনে রয়েছে, তাই একে আমরা বলতে পারি হাই মিড ভাওয়েল, বাংলায় বলতে পারি উচ্চ মধ্য স্বর ধ্বনি। যেই আমরা এইবার এবার পার্থর কথাটায় আসবো। পার্থ প্রশ্ন করেছিল না আমাকে যে স্যার ওই নিম্ন স্বরধ্বনি বলছেন, কেসটা কি? নিম্ন মানে নিচের দিকে। দেখো নিম্ন স্বরধ্বনি, এই নিম্ন আর কেন্দ্রীয় ব্যাপারটা কি? ও তো নিচেই, তাহলে ওকে আলাদা করে কেন্দ্রীয় বলা হচ্ছে, আবার দিকে নিম্ন। এই দেখো একটা মৌলিক স্বর আছে এ, এই এ বলতে গেলেও, এই এ বলতে গেলেও জিভ কিন্তু নিচের দিকেই থাকে, জিভ নিচের দিকে। লেকিন জিভ নিচের দিকে থাকলেও জিভের মাথাটা উপর দিকে উঠে আসে, ইসলিয়ে এটাকে লোয়ার মিডিল ভাওয়েল বলে।
বাংলায় এটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি। পার্থ বুঝতে পারছো কেসটা এবার? হ্যাঁ স্যার। এটাও নিচে, এখানেও জিভ নিচে, কিন্তু দেখো জিভ এখানে সেন্ট্রালে নেই, জিভ উঠে যাচ্ছে সামনের দিকে, মাঝখানের দিকে উঠে যাচ্ছে, নিচে তবু আবার মাঝখানে। তাহলে স্যার নিচে আবার মাঝখানে, এটা আবার কি জিনিস? তার মানে বলে দেখো, নিচের দিকে জিভ মানে নিচের চোয়ালটা, লোয়ার পার্ট যেটা আছে সেখানে জিভ রয়েছে ঠিকই, কিন্তু সে উপরের দিকে উঠে আসতে যাচ্ছে, এই জন্য ওকে নিম্ন মধ্য স্বরধ্বনি বলা হয়। আজকে এই পর্যন্ত থাক একসঙ্গে। স্যার এটা স্যার হ্যাঁ, এই নিম্ন মধ্য স্বরধ্বনিটা আবার বলুন না। নিম্ন মধ্য স্বরধ্বনি অ্যাকচুয়ালি এই এই যে বললাম না, একে ইংরেজিতে কেমন দেখতে জানো? এরকম দেখতে, এরকম দেখতে এই হচ্ছে এইটা হচ্ছে এর সঙ্গে এই ই যোগ হলে এটা হয়। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এটাকে আমরা বলি IPA। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, IPA। আইপি এর সোর্স অনুযায়ী যেটাকে আমরা বলি, এই অয় জফলায় আকার ওটাকে ইংলিশে এইরকম বলে। ইংলিশে যেটাকে এই যে বাংলায় যেটা জানো, IPA তে এটাকে কেমন ভাবে লেখে? উল্টো সি, এরকম সি, উল্টো সি, ওইটা হচ্ছে বাংলায় যেটাকে লিখি, IPA তে সেটাকে কিরকম লিখে জানো? এটা হচ্ছে এটা হচ্ছে তাই যদি ব্যাখ্যা যদি লিখতে হয়, ধরো বয় জফলায় আকার ক্ষয় জফলায় আকার, এটাকে যদি IPA ল্যাঙ্গুয়েজে লিখতে হয় তাহলে বয় জফলায় আকার, তাহলে এই হচ্ছে বি ব্যা, এই দেখো এই এই দেখো ব্যা, এই দেখো ক ব্যাখ্যা, এই দেখো ক্ষয় জফলায় এই আকার ব্যাখ্যা, ব্যাখ্যা। তারপরে হচ্ছে এই 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 হচ্ছে এগুলো একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো যারা বাংলা নিয়ে পড়েছে মাস্টার ডিগ্রিতে তারা এগুলো শিখেছে। এই টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম দেখতে, এই তার সঙ্গে ইটা যোগ হয়ে গেল, এই এইটা তার সঙ্গে যোগ। কেন এরকম হলো কেন? তার কারণ একদিকে লোয়ার পার্ট, একদিকে লোয়ার প্লাস মিডিল পার্ট। এই যে লোয়ার আর মিডিল, এটাকে বলে উচ্চ আর এটাকে বলে মধ্য। এই উচ্চ মধ্য জিভ কখনো নিচের দিকে রয়েছে, আবার নিচের দিকে থেকে আবার উপর দিকে উঠতে চায়, এই জন্য এই এটাকে বলা হয় লোয়ার মিডিল ভাওয়েল। বুঝলে কি বুঝলে না? ওহে, হ্যাঁ স্যার। একটু সময় লাগবে, পারবে আস্তে আস্তে ধরতে, ঠিক আছে? স্যার চলো বলো। স্যার বলছি কুঞ্চিত স্বরধ্বনির ইংলিশ টার্মটা কি বললেন? ক্লোজড ভাওয়েল, কুঞ্চিত, ক্লোজ। ওই ক্লোজডেরই তো দুটো ভাগ বললেন, ক্লোজড ভাওয়েল আর হাফ ক্লোজড ভাওয়েল। হ্যাঁ হ্যাঁ, একটা বললাম ক্লোজড যেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর একটা হচ্ছে হাফ ক্লোজড। হাফ ক্লোজড। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আমরা তো চোয়াল বলি গালের ভিতরের দিকে যেটা থাকে, তাই তো দুদিকে? জোয়ালকে ইংরেজিতে বলে JAW। হ্যাঁ স্যার, মানে লোয়ার পার্ট, একটা গালের, আপার পার্ট। হ্যাঁ স্যার গালের ভিতরের দিকে যেটা থাকে সেটাই তো চোয়াল। হ্যাঁ কিন্তু স্যার বলো। এখানে যখন মানে এখানে যখন আপনি নিম্ন স্বর বললেন যে জিভ নিচের চোয়ালের সঙ্গে মিশে থাকে, মানে ওই চোয়ালটা কোনটা? ওই জিভের নিচে? দেখি ছবি আঁকছি আমি, দেখি একটা ছবি আঁকি। ছবি আঁকাটা অনেকদিন হয় না, দেখি ঠিকঠাক ছবি আঁকতে পারি নাকি, ছবি আঁকা যায় নাকি ঠিক করে। ছবি আঁকাটা ঠিকঠাক চেষ্টা করছি আমি একটু। আচ্ছা এইবার ঠিক আছে, এই আঁকলাম মোটামুটি। যাই হোক কি আঁকলাম বুঝতে পারছি না।
আচ্ছা, এইবার এই হচ্ছে তালু, ভেতরকার যন্ত্রপাতি। এটা হচ্ছে পুরো ভোকাল কর্ড, এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে। আচ্ছা, এই যে নিচের ঠোঁট, এই যে নিচের ঠোঁট, এই নিচের ঠোঁট থেকে এরকম একটা সমান্তরাল দাগ টানি। আচ্ছা, এই যে এর উপরে, এই উপরের পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এইখানে দাঁত বসানো আছে। আমি একটু কালার করি, রং টং করে দিই। এইখানে হচ্ছে দাঁত রয়েছে, এখানে দাঁত। আবার এই যে নিচে এই যে পার্টটা না, এই পার্টগুলো পুরো এইখানের একটা কানেকশন রয়েছে, এই জায়গাগুলো। এইটা হচ্ছে লোয়ার, এটা লোয়ার পার্ট, আর এটা হচ্ছে আপার পার্ট। এই যে এই নিচের এই অংশটাকে আমরা বলি চোয়াল, উপরেরটাকেও চোয়াল বলি, নিচেরটাকেও চোয়াল বলি। এগুলো গাম, মাড়ি। নিচের যে পাটিতে, নিচের যে এইখানে দাঁত সেট করা রয়েছে, এবার এইখানে যখন সেটটা করা আছে, জিভটা এইখানে পড়ে রইলো ফ্ল্যাট হয়ে, জিভ এখানে পড়ে রয়েছে, সেই জন্য এটা নিম্ন স্বর। এবার উচ্চারণ করতে গিয়ে জিভ যখন এরকম মাঝামাঝি, ঠোঁটের মাঝামাঝি জায়গায় থাকছে, তখন আমরা বলি মধ্য স্বর। জিভ যখন উপরের দিকে উঠে যাচ্ছে, তখন বলি উচ্চ স্বর। বুঝলে পার্থ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওই জিভের নিচেটাকেও চোয়াল বলা হয়? হ্যাঁ, এইটা লোয়ার জ, এটাকে লোয়ার পার্ট বলি, যে লোয়ার পার্ট। ও, এটা স্যার জানতাম না, মানে গালের ভিতরের, মানে দু গালের ভিতরের দিকের অংশটাকে চোয়াল বলে, এটুকুই জানতাম। না, এবার চোয়ালের তো স্পেসিফিকেশন আছে, কোনটা চোয়াল আলাদা করে আঙুল দিয়ে দেখিয়ে দিতে বলতে পারে। হ্যাঁ, তো সেইটা দেখাও। এটা হচ্ছে জ বলি, JAW, জ। এই জটার সঙ্গে গাম মানে আমাদের মাড়ি রয়েছে, সেই মাড়ির সঙ্গে আমাদের দাঁত বসানো আছে। দাঁত হচ্ছে চোয়ালের সঙ্গে বসানো থাকে, তো সেটা ফ্লেক্সিবল, ওঠানামা করে। ওই স্ক্রু দিয়ে বসানো আছে সব দু সাইডে গালের ওইগুলো। এবার এই লোয়ার পার্টের সঙ্গে যখন জিভ মিশে থাকে ফ্ল্যাট হয়ে, তখন সেটাকে আমরা বলে থাকি নিম্ন স্বর। জিভ ঠোঁটের, দুটো ঠোঁটের মাঝখানে জিভ রয়েছে, সেই জন্য আমরা ওটা থাকি মিডিল ভাওয়েল। জিভটা যখন আপার লিপ, উপরের ঠোঁট বা চোয়ালের উপর দাঁতের সঙ্গে যখন কাছাকাছি যায়, তখন সেটাকে আপার বলি, আপার ভাওয়েল বলছি। বুঝে গেল? হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম, মানে ছোটবেলা থেকে শুধু এটাই জেনেছি যে গালের ভিতরের দুপাশটাকেই চোয়াল বলে, ওই উপরটা নিচেটা যে চোয়াল বলে, এটা জানতাম না স্যার। যাকগে, ঠিক আছে। আর ছোটবেলা ঠিক করে স্যার হ্যাঁ বলো, বলো। ক্লোজ ভাইলটাই কুঞ্চিত স্বর আর হাফ ক্লোজটা অর্ধ সংবৃত্ত স্বর, মানে ওই স্বরধ্বনি। হ্যাঁ, আর কারোর সমস্যা নেই? স্যার নেক্সট দিন কি ব্যাকরণটা কন্টিনিউ হবে? বলো আবার। নেক্সট দিন ব্যাকরণটা কন্টিনিউ হবে? আমি এইটা যদি শেষ না করি, তাহলে পিছিয়ে যাব। পিছিয়ে যাবো মানে তোমাদের খাতাতেও আর কমপ্লিট থাকবে না, আবার চাপা পড়ে গেলে আবার কতদিন পর যাবো, কন্টিনিউয়েশনটা থাকবে না। আবার যখন আমি চাইল্ড সাইকোলজির একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু করবো, তখন আবার ওটাকে কন্টিনিউ করে দেবো, টেনে দেবো পরপর 3-4 দিন। আমি একটু ধ্বনি আর বর্ণটাকে শেষ করে নিই, বুঝলে? ঠিক আছে। তাহলে এটা মাঝখানে চাপা পড়ে গেলে ইন্টারেস্টটা কমে যাবে, মনে হবে কই খাপ ছাড়া আগে কবে শিখিয়েছিলেন, আবার এখন কতটুকু হচ্ছে, এরকম। তো এটা কন্টিনিউয়েশন থাকলে সুবিধা হবে, তোমার কাছেও একসঙ্গে থাকলো, আমারও শেখানো হয়ে গেল। আবার আমি চাইল্ড সাইকোলজির যে চ্যাপ্টারটা ধরবো, সেটাকে আমরা 2-3 ক্লাস একবার টানা চালিয়ে যাবো। চলো, থ্যাংক ইউ, গুড নাইট, এই অবধি রইলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। Good night.